আগ্রাসী বন্যায় পানির নিচে 11 জেলা, বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত। দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহে ব্যাপক সাড়া। বন্যায় শত শত পণ্যবাহী ট্রাক আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। বিপাকে চাক্তাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। হাসিনা সরকারের ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞ। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ। মামলার ঢলে বাঁধ না দিলে পার পেতে পারেন প্রকৃত অভিযুক্ত। সুনির্দিষ্ট অপরাধ অনুযায়ী এজাহারের পরামর্শ আইনজীবীদের। অজ্ঞাতনামা আসামি আইনের শাসনের পরিপন্থী। এবং নোবেলজয়ী ডক্টর ইউনূসের হাত ধরেই মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরবে, স্বপ্ন বলছেন গার্মেন্টস মালিকরা। ব্যক্তির চেয়ে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ, রাষ্ট্রীয় কাজে বাধা ও শিক্ষার্থীদের মারধরের মামলায় ৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারক এ আদেশ দেন। আনসার সদস্যরা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল বলে দাবি রাষ্ট্রপক্ষের। তবে আসামিপক্ষ বলছে দাবি আদায়ে শান্তিপূর্ণ সমাবেশ করেন তারা। দাবি আদায়ে রোববার সারা দেশ থেকে কয়েক হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় সচিবালয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে অবরুদ্ধ করেন তারা। তাদের উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের উপর হামলাসহ ভাঙচুর চালায় আনসার সদস্যরা। এই ঘটনায় রাজধানীর 4টি থানায় কয়েকশো আনসারের নাম উল্লেখ সহ মামলা করা হয় কয়েক হাজার সদস্যের বিরুদ্ধে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আনসার সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করা স্বৈরাচার সরকারের দোসর হিসেবেই এই আনসার সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল। মানুষ যখন বন্যার কারণে আজকে হাহাকার করছে, আর সেইখানে যারা আনসাররা যখন গ্রামে থাকার কথা, সেই আনসাররা ঢাকা এসে সচিবালয়ে এসে সমবেত হয়েছে। এর পিছনে একটা উদ্দেশ্য ছিল সচিবালয়ে ঘেরাও করে এবং সরকারকে বেকায়দায় ফেলে তারা একটি অঘটন ঘটানোর চেষ্টা করেছিল। তবে আসামি পক্ষের আইনজীবী বলেন, নিজেদের দাবি আদায়ে শান্তিপূর্ণ সমাবেশ করেন আনসার সদস্যরা। তারা যেহেতু একটা বাহিনী, তারা উশৃঙ্খল এবং বিশৃঙ্খল করার তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল না। তাদের দাবি দাবার মুখ্য উদ্দেশ্যই ছিল। বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে তাদের উপরে আতর্কিতভাবে বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বাহিনী, আমি নাম বলতে চাই না, যে তাদেরকে আতর্কিত হামলা করা হয়েছে। আদালতের জিআর শাখা থেকে জানা যায়, শাহবাগ থানার মামলায় 189 জন, রমনা থানার 98 জন, পল্টন থানার 95 জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার দেখানো হয় 6 জন আনসার সদস্যকে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের গুরুত্বপূর্ণ নেতা ইনু। এর আগে গত 22 আগস্ট জোটটির আরেক নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন। ইনু মেননের নামে হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপ এবং সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে তোলা হয় আদালতে। পুলিশ 10 দিন করে রিমান্ড আবেদন করলে গোলাপের 7 ও রূপা শাকিলের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মামলার ঢলে বাঁধ দিতে না পারলে পার পেয়ে যেতে পারেন প্রকৃত অপরাধীরা। যে ব্যক্তি সুনির্দিষ্টভাবে যে অপরাধে জড়িত তার বিরুদ্ধে সেই ধরনের মামলা করার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, ঢালাও মামলা এবং শত শত অজ্ঞাতনামা আসামি করা আইনের শাসনের পরিপন্থী। গেল 5 আগস্ট
পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর 13 আগস্ট প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এরপর 25 আগস্ট পর্যন্ত 13 দিনে শুধু ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে 90টি। এর মধ্যে ঢাকার বিভিন্ন থানায় 55টি এবং সিএমএম আদালতে 35টি মামলা হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের বাইরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রায় সবাই আসামি। হত্যা মামলায় আসামির তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সুমন। বাদ যাননি আপিল বিভাগের বিচারপতিও। শুধু তাই নয়, 25 আগস্ট হওয়া এক হত্যা মামলায় আসামি করা হয়েছে নায়ক জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, বাফুফের সভাপতি সালাউদ্দিনকে। রয়েছে অজ্ঞাতনামা শত শত আসামি। যে কায়দা ও ঢঙে শেখ হাসিনা সরকারের পতনের আগে মামলা হয়েছিল বিএনপির বিরুদ্ধে, একই কায়দায় 5 আগস্টের পর মামলা শুরু হয় আওয়ামী লীগের বিরুদ্ধেও। 1/11 সময় যেভাবে দুর্নীতির মামলা ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়, একইভাবে এবারও মামলা হচ্ছে। আইনজীবীরা বলছেন, এভাবে মামলা হলে পার পেয়ে যেতে পারে প্রকৃত অপরাধীরা। এই ধরনের ইনডিসক্রিমিনেট মামলা যারা করছেন, বিচার বিশ্লেষণ ছাড়াই যারা মামলা করছেন, আমার বিবেচনায় তারা আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত এবং এই ধরনের বিচারহীনভাবে এলোমেলোভাবে মামলা করলে যে প্রকৃত অপরাধ আছে এটাই বরঞ্চ ঢাকা পড়ে যাবে। সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা, অজ্ঞাতনামা 1500 জন, অজ্ঞাতনামা 2000 জন, এটা বরঞ্চ মামলার প্রকৃত বিচারের পরিবর্তে বিচার করার ক্ষেত্রে বাধা হিসাবে দাঁড়াবে। এমন ঢালাও মামলা আইনের শাসনের পরিপন্থী বলেও মনে করছেন আইনজীবীরা। হত্যা মামলাগুলোতে আমাদের এভিডেন্স সামনে আছে, কে গুলি করেছে, গুলি করার আশেপাশে কারা ছিল, কারা নির্দেশদাতা, কারা আদেশদাতা, এগুলো তো আছেই। সেগুলো দেখেই মামলা করা উচিত বলে আমি মনে করি। সরাসরি অপরাধীকে যদি সম্পৃক্ত না করে অনেক দূরবর্তী বা রিমোটের অপরাধীকে আপনি যদি মামলায় সম্পৃক্ত করেন, সেটিও দুর্বল হবে। গত কয়েকদিনে হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের 20 জনের বেশি ভিআইপিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে মঙ্গলবার। এরপরে নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বার প্রান্তে যখন শেখ হাসিনার সরকার, ঠিক সে সময় 1 আগস্ট জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে ওই দিন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। ওই বৈঠকে ছিলেন জামায়াত নেতারাও। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনার সেই বৈঠকেও ছিলেন জামায়াত নেতারা। ঠিক তখন থেকেই সবার আগ্রহ, জামায়াতের নিষেধাজ্ঞা কি প্রত্যাহার হচ্ছে। সোমবার দলটির নিযুক্ত আইনজীবী জানান, মঙ্গলবারের মধ্যে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কি রিকোয়েস্ট করা হয়, এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দল হিসেবে জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার কথাও জানান তিনি। প্রত্যাহারের পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের আপিল বিভাগে দরখাস্ত দায়ের করে সেই রেজিস্ট্রেশন মামলাটি পুনরায় শুনানি করার জন্য দরখাস্ত দায়ের করব। দলটির আইনজীবী আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে জামায়াত অন্যান্য রাজনৈতিক দলের মতো নিয়মতান্ত্রিক রাজনীতি করে আসছে। শুধু ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে ষড়যন্ত্রমূলকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল বলেও মন্তব্য করেন শিশির মনির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি। এ বিষয়ে তিনি কোনো কিছু স্পষ্ট করে তুলে ধরেননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাষ্ট্র সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে হবে। দেশে বন্যার কারণ হিসেবে ভারতকে দায়ী করে তিনি বলেন, কোনো ঘোষণা ছাড়া ভারত যেভাবে বাঁধ খুলে দিয়েছে, এটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা।
আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের কণ্ঠের যে ভলিউম, তার বক্তব্যের শুরুতেই দেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে আসে। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি মহাসচিব ভয়াবহ বন্যার কারণ হিসেবে দায়ী করেন পার্শ্ববর্তী দেশ ভারতকে। অভিযোগ করেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অপরাধ করেছে তারা। এই বন্যা এসছে যেভাবে, এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থা সৃষ্টি হবে, এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে জনগণকে সচেতন করার জন্য। সেটা করা হয়নি। রোববার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে ইতিবাচক হিসেবে দেখলেও মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য সুস্পষ্ট নয়। তবে নির্বাচন কবে হবে তা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষার কথাও বলেন বিএনপি মহাসচিব। আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। রিফর্মসের কথা বলেছেন, সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে কোনটা রিফর্মস, তবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি এত অল্প সময়ে সবই সম্ভব না, কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরও বেশি করে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলে ভালোর দিকে যাচ্ছে। এদিকে সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকার সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে, এবং একটা জবাবদিহি সরকার বাংলাদেশে আসার ব্যাপারে তারা জানতে চেয়েছে এটা কত তাড়াতাড়ি করা সম্ভব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে সোমবার সকাল থেকে মন্দিরে মন্দিরে মহানাম সংকীর্তনে মাতেন ভক্তরা। বাজছে ঢোল কাসর, চলছে গীতাপাঠ, যজ্ঞ, প্রার্থনা। শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরে নানান আয়োজনে তাকে স্মরণ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। তারা বলেন, সমাজের যত অশুভ শক্তি তার বিনাশ হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার নিজ নিজ ধর্ম পালন করুক। তিনি যেটা আমাদের যে পরামর্শ দিয়ে গেছেন, উপদেশ দিয়ে গেছেন, সেই উপদেশ অনুসরণ করে আমরা আমাদের যে জীবন যাপন করতে পারি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এদিনই পৃথিবীকে পাপ মুক্ত করে প্রেমের আলোয় মহিমান্বিত করতে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ। তবে এবার বন্যা দুর্গতদের সহায়তায় জন্মাষ্টমীর আয়োজন কিছুটা সংকুচিত করে সেই অর্থ দান করা হবে দুর্গতদের সহায়তায়। বন্যাদের সহযোগিতার জন্য আজকে জন্মাষ্টমীতে এই আয়োজন করেছি। আয়োজকরা বলছেন, এবারে জন্মাষ্টমীর উদ্দেশ্য সৃষ্টিকুলের মধ্যে বিদ্যমান সকল বৈষম্য দূর করা। আমরা চাই না হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলি নিয়ে কোনো বিভেদ থাকুক। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তায় নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনী। বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সকলের উপস্থিতিতে বিশাল জনসমুদ্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এর আগে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বাইরের শক্তিকে রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুই উপদেষ্টা। বাংলাদেশে সকল জনগোষ্ঠীর ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার, রাষ্ট্রের এবং সকল জনগণের এটি একটি দায়িত্ব। আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। মানুষে মানুষে যত বিভেদ, বৈষম্য সকল কিছু কেটে যাবে বিশ্বজুড়ে চলমান সকল অস্থিরতা। শ্রীকৃষ্ণের আশীর্বাদে দূর হবে সকল অন্ধকার, এমনটি মনে করছেন সনাতনী ধর্মাবলম্বীরা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ একটি বৃহৎ পরিবার, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রীকৃষ্ণের শুভ জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে একথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, এমন বাংলাদেশ গড়তে চান যেখানে সবাই ভয় ছাড়াই তাদের ধর্ম পালন করতে পারবে এবং যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না। পরে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, তারা দেশের বন্যা কবলিত অঞ্চলে জন্মাষ্টমী উদযাপন স্থগিত রেখে খাদ্য ও ত্রাণ পাঠিয়েছেন। সামর্থ্য অনুযায়ী দলমত নির্বিশেষে সবাইকে বানভাসী অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সকালে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতা সাধ্যমতো চেষ্টা করছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি খাদ্য, পানি ও ওষুধসহ নানা সহায়তা প্রয়োজন। দেশকে এগিয়ে নিতে ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতে সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের এ সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন। রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেছেন ভিসা প্রত্যাশীরা। ফেরত দেয়া পাসপোর্টে ভিসা ইস্যু না করায় তারা সেন্টারের ভেতরে ও বাহিরে অবস্থান নেন। ভিসা প্রত্যাশীরা জানান, আগের রাতে খুদে বার্তা পেয়ে তারা যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এসেছিলেন, কিন্তু ভিসা ছাড়াই তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হয়। পরে ক্ষোভ থেকে অনেকেই প্রতিবাদ জানাতে শুরু করেন। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে যান সেনা ও স্থানীয় থানার সদস্যরা। বিক্ষুব্ধরা জানান, ভিসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের পাসপোর্ট আবার জমা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ঢাকায় ভারতীয় দূতাবাস বা ভিসা সেন্টারের কারো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করেছেন উপাচার্য, প্রক্টর সহ ১৯ শিক্ষক। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দেখা দিয়েছে সেশন জটের শঙ্কা। তবে দ্রুত সব সমস্যা কাটিয়ে ওঠার আশ্বাস শিক্ষকদের। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। 20 আগস্ট বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর আব্দুল কাইয়ুম সহ 19 জন শিক্ষক। এরপর থেকেই তালাবদ্ধ তাদের অফিস, স্থবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীরা জানান, উপাচার্য, প্রক্টর সহ 4টি হলের প্রভোস্ট, হাউস টিউটর, শরীরচর্চা দপ্তরের পরিচালক, লাইব্রেরিয়ান সহ পদত্যাগকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর পাশাপাশি হয়রানির চেষ্টা করেছিলেন। তারা বিদায় হলেও একাডেমিক দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। একাডেমিক কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিগগিরই শূন্য পদগুলো পূরণের দাবি তাদের। অনেক কর্মকর্তারা আসলে পদত্যাগ করে ফেলছে, সেই ক্ষেত্রে সার্টিফিকেট উঠানোর ক্ষেত্রে একটা বড় সমস্যা ক্রিয়েট হচ্ছে। সামনে সেমিস্টার ফাইনাল হওয়ার কথা ছিল, মানে এই সামনের মাসেই, তো স্যারেরা বিসি না থাকার কারণে সেমিস্টার ফাইনালগুলো পিসি দিতে হচ্ছে। একাডেমিক কার্যক্রম যেহেতু বিঘ্নিত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনাদের যে উন্নয়নশীল কর্মকাণ্ডগুলো আছে সেগুলোও কিন্তু বিঘ্নিত হচ্ছে। শিক্ষকরা বলছেন, উপাচার্য না থাকায় আর্থিক অনুমোদনের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। আশঙ্কার সৃষ্টি হয়েছে ঠিক সময় বেতন ভাতা পাওয়া নিয়ে। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাবেন তারা। সরকারের কাছে আমাদের আবেদন এবং নিবেদন অতি দ্রুত যেন
যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেন। তবে শিগগিরই চলমান সংকট সমাধানের আশ্বাস বিশ্ববিদ্যালয় ডিনদের। আমরা অবশ্যই চেষ্টা করে যাচ্ছি যাতে একাডেমিক কার্যক্রম যত দূর সম্ভব শিক্ষার্থীদের স্বার্থে চালিয়ে নেওয়া সম্ভব হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের 6টি অনুষদের 25টি বিভাগে শিক্ষার্থীদের সংখ্যা ৯,১০০। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা। ফলশ্রুতিতে ভাঙন, প্লাবন আর খরায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, অভিন্ন নদীর উজানের নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বাংলাদেশের উচিত জাতিসংঘে এর প্রতিকার দাবি করা। একই সঙ্গে সমীক্ষা অনুযায়ী বর্তমান সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খুব দ্রুত উদ্যোগ নেয়া। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 1997 সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। অথচ তিস্তাও এর উপনদীতে গজলডোবা সহ একাধিক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত। এমনকি কোনো পূর্বাভাস ছাড়াই পানি ছাড়ছে উজানের এই দেশ। এতে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে, আর শুষ্ক মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত পানি। অভিন্ন নদীতে কোনো প্রকল্প গ্রহণ করে সেটি জানানোর নিয়ম, যদি কখনো পানি ছেড়ে দিতে হয় সেটাও জানানোর নিয়ম। তারা কিন্তু বারবার কোনো রকম না জানিয়ে এই পানি ছেড়ে দেয়। এমন পরিস্থিতিতে দাবি ওঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। 2018 সালে যার একটি সমীক্ষা শেষ করে চীন, কিন্তু ভূরাজনৈতিক দ্বৈরথে সেই প্রকল্প ভারতের হস্তক্ষেপে ঝুলে যায়। অধিকার কর্মীরা বলছেন, ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনাই নয়, আটকে আছে তিস্তা চুক্তিও। কেন এই অঞ্চলের মানুষ ভারতের বিরোধিতা করতেছে? কারণ তিস্তার 1.5 যুগ ধরে ঝুলে আছে। এখানে আমাদের দেশের যে স্বার্থ, বন্ধুত্বমূলক স্বার্থ এখানে রূপান্তরিত হয় নাই, কর্তৃত্ববাদী স্বার্থ রূপান্তরিত হয়েছে। ভারতের এমন আগ্রাসী নীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন, চাষাবাদ, প্রাণবৈচিত্র্য সহ সামগ্রিক পরিবেশ। প্রত্যাশা, বর্তমান সরকারের হাত ধরেই বাস্তবায়নের পথে হাঁটবে উত্তরের কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা। একই সঙ্গে আলোর মুখ দেখবে তিস্তা চুক্তিও। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের হাত ধরে মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরে পাবে বাংলাদেশ। নোবেল জয়ীর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার কারণে এমন স্বপ্ন দেখছেন আশাহত ব্যবসায়ীরা। যদিও ব্যক্তির চেয়ে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। জিএসপি বা অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা, এর আওতায় উন্নত দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে অনুন্নত স্বল্পোন্নত দেশগুলো পায় বিশেষ সুযোগ। তৈরি পোশাক শিল্প বাদ থাকলেও অন্য পণ্যের ক্ষেত্রে মার্কিন বাজারে এই সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ। যদিও 2013 সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় বাংলাদেশের জিএসপি স্থগিত করে দেয় ওয়াশিংটন। এরপর নিরাপদ কর্মপরিবেশের সঙ্গে শ্রম আইনেও এসেছে পরিবর্তন। তারপরও নানা শর্তের বেড়াজালে মেলেনি সেই বাণিজ্য সুবিধা। এবার বদলেছে এই অর্থনৈতিক সুবিধা আদায়ের রাজনৈতিক প্রেক্ষাপট। হাসিনা সরকারের পতনের পর ব্যবসায়ীদের আশার পালে হাওয়া লাগিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক মার্কিন জিএসপি ফিরে পেতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন রপ্তানিকারকরা। কনফিডেন্স লেভেলটা আমাদের বিশ্বাস যে আবার ফিরে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়াতে। ওনার যে ব্র্যান্ড ইমেজ কাজে লাগিয়ে সেখানে নেগোসিয়েশন নানা রকম হতে পারে, জিএসপি নিয়ে হতে পারে বা অন্য কোনোভাবেও হতে পারে। সিলেক্টেড যেই পাঁচটা আমাদের রপ্তানি বেশি হয়, ডিউটি ফ্রি অ্যাক্সেস দাও, যদি এতটুকু করা যায় তাহলে তো আমাদের বিশাল প্রাপ্তি হবে এটা, এবং এটা ওনার পক্ষে সম্ভব। তবে অর্থনীতিবিদদের পরামর্শ ভিন্ন। দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে ব্যক্তি সম্পর্কের চেয়ে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছেন তারা। এখন যদি ভিয়েতনাম ইউএস মার্কেটে জিএসপি পেতে পারে বা ইথিওপিয়া যদি জিএসপি পেতে পারে, তাহলে বাংলাদেশ কেন পেতে পারবে না? পার্সোনালিটির চেয়ে পলিসিটা বেশি ইম্পর্টেন্ট। কারণ ওখানে ধরেন আপনি বিল ক্লিন্টনকে চেনেন বা হিলারি ক্লিন্টনের সাথে আপনার বন্ধুত্ব আছে, সেটা দিয়ে তো শুধু আমেরিকান সরকারের পলিসি আপনি চেঞ্জ করতে পারবেন না। যেখানে হয়তো আপনি একটু তাড়াতাড়ি করতে পারবেন, কিন্তু ওদের যে ক্রাইটেরিয়াগুলি আছে সেটা তো আপনাকে স্যাটিসফাই করতে হবে। কারণ আমেরিকান সরকারও তো
তাদেরও তো অভ্যন্তরীণ একটা কনস্টিটিউয়েন্সি আছে। নতুন করে মার্কিন জিএসপি ইস্যুতে এবার যেন অগ্রাধিকার পায় তৈরি পোশাক খাত, সেই দাবিও ব্যবসায়ীদের। কারণ ইউরোপের পরই বাংলাদেশি তৈরি পোশাকের বৃহত্তম বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা কিন্তু গার্মেন্টে আমেরিকায় জিএসপি কখনো পাইনি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের বৃষ্টির প্রভাব বাজারে, সরবরাহ সংকটে রাজধানীতে সব ধরনের সবজির দাম চড়া। কেজিতে বাড়তি 10 থেকে 15 টাকা, পেঁয়াজে বেড়েছে 10 টাকা, আর এক রাতেই 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। তবে আগের অবস্থায় রয়েছে মাছ ও মাংসের দর। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিনের বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সোমবার সরকারি ছুটি হলেও কারওয়ান বাজারের দৃশ্যপটে কম ছিল ক্রেতা সমাগম। কিন্তু সরবরাহ সংকটে সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। পটল, বেগুন, কাঁকরোল, চিচিঙ্গা, কচুরমুখী, করলা সহ বেশিরভাগেরই দাম 40 থেকে 70 টাকা। পেঁপে 35, 40, লাউ 60 টাকা, 50 টাকাও বিক্রি করি। বেগুন 70 টাকাও, আজকে বেগুনের দামও বেশি, 70 টাকা 60 টাকা বিক্রি করি। আমি যে বলবো যে কোনোটা কমছে, একটাও কমে নাই। আজকে সবই আটার দাম বাড়ছে, কিছুটা বাড়ছে, কেজিতে 7-8 টাকা কেজিতে বাড়ছে বর্তমানে। গাজর কিনছিলাম গত পরশু দিন আমি একটু কম, আজকে একটু বাড়তি। আলু কিনছি এক পাল্লা যেমন 260 টাকা দিয়ে, আজকে কিনছি 280 টাকা, মানে কিছুটা বাড়তি। এদিকে এক রাতেই ঝাল বেড়েছে কাঁচামরিচের, 30 থেকে 40 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়। গতকাল ছিল আপনার 160 টাকা, তার আগে ছিল আপনার 200 টাকা, 240 টাকা, আজকে আবার 200 টাকা। প্রতিকূল আবহাওয়ায় পরিবহন সংকটে ঝাঁঝ বাড়তি পেঁয়াজেরও 2-3 দিনে প্রায় 10 টাকা বেড়ে 120 টাকায় ঠেকেছে 1 কেজির দাম। বন্যার কারণে, পানি ছাড়ার কারণে গাড়ি ঘুরে আসবে না, এই জন্য একটু টান পড়ছিল। বিভিন্ন বাজারে পেঁয়াজ আছে, বিভিন্ন দাম আছে, পাবনা পেঁয়াজের দাম বেশি। বাজারে কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার 160 টাকা ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা দরে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা। যারা যাচ্ছেন তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। এ কারণে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমে গেছে ইলিশের সরবরাহ, সঙ্গে বেড়েছে দামও। সংশ্লিষ্টরা বলছেন, মাছ শিকারের প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধির কারণে সহসাই কমছে না দাম। 65 দিনের সরকারের নিষেধাজ্ঞা কাটিয়ে 23 জুলাই সাগরে নামেন জেলেরা। তবে বৈরী আবহাওয়ার কারণে গত 1 মাসের বেশি সময় তাদের থাকতে হয়েছে উপকূলের কাছে। যারা সাগরে যাচ্ছেন তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সাগরে মাছ না পাওয়ার কারণে ইলিশের সরবরাহ একেবারে কমে গেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে, সঙ্গে বেড়েছে দামও। সংশ্লিষ্টরা বলছেন, মাছ শিকারের প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধির কারণে সহসাই কমছে না ইলিশের দাম। নদীতে প্রচুর মাছ আছে, কিন্তু মাছ আবহাওয়ার দিতে আমরা ভালো পাইতে পারতেছি না। সবেমাত্র মাছ ইলিশের মৌসুম শুরু হয়েছে, যার কারণে দাম একটু বেশি। ইলিশ কম দামে দেশ খাইতে পারবেন না। তেলের যে দাম, তেলের দাম, বাজারের দাম না কমলে ইলিশ কম দামে ব্যস্ত যাইলে বাইরে যেতে পারবে না, সাগরে যেতে পারবে না। মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে নিষেধাজ্ঞার পর গত 1 মাসের বেশি সময়ে পাথরঘাটায় মাছ বিক্রি হয়েছে 523 মেট্রিক টনের বেশি, যার মধ্যে ইলিশ ছিল 293 মেট্রিক টনের বেশি। মাছের উৎপাদন বৃদ্ধিতে মোহনা অঞ্চলকে অভয়াশ্রম ঘোষণা করার দাবি গবেষকদের। গভীর সমুদ্রে মাছ ধরুক, নদীর মধ্যে মাছ ধরুক, বাট মোহনা অঞ্চলটা সেফেস্ট পজিশনে যদি রাখতে পারি, তাহলে পরে আমাদের এই যে সুফলটা আমরা পেতে পারতাম আরো বেশি করে, সেই সুফলটা আমরা পেতে পারবো বলে আশা করি। বৈরী আবহাওয়ার কারণে আশানুরূপ মাছ না পাওয়ায় তারা নিরাপদ স্থানে ফেরত আসে, ফলে অত্র অবতরণ কেন্দ্রে মাছের অবতরণ কমে গেছে এবং সরকারি রয়্যালটি টোলও কমে গেছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রির মোট অর্থের 1.25% হারে রাজস্ব আদায় করে সরকার। সময় সংবাদ, বরগুনা। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ও ভাউচার না থাকায় চট্টগ্রামের খাতুনগঞ্জে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 4 থেকে 5 দিনের ব্যবধানে হঠাৎ করে পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকার মতো বেড়ে যায়। এজন্য সোমবার দুপুরে খাতুনগঞ্জে পেঁয়াজ বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার। এর মধ্যে বেশ কিছু অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পান তারা। ব্যবসায়ীদের দাবি, আমদানি পর্যায়ে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় কমিশনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এ বিষয়ে ভাউচার দেখাতে ব্যর্থ হলে 2টি প্রতিষ্ঠানকে 80,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভাউচার রাখতে হবে এবং কোনো অবস্থাতেই অস্বাভাবিক ক্রয় বিক্রয় করা যাবে না, আমরা তাদেরকে সেটা বলেছি। আর আমরা একটা প্রতিষ্ঠানকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি, আর একটা প্রতিষ্ঠানকে আমরা 30,000 টাকা অর্থদণ্ড করেছি এবং
এই 17 তারিখে চায়না পেঁয়াজ এবং পাকিস্তানি পেঁয়াজ যে মূল্যে বিক্রি করেছে তারা সেই মূল্যে বর্তমান বাজারে বিক্রি করবে সেই নির্দেশনা আমরা দিয়ে যাচ্ছি। হঠাৎ বেড়েছে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনের সংখ্যা। স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে 70 থেকে 80টি আবেদন জমা পড়লেও গত 10 দিন ধরে এর সংখ্যা বেড়েছে 5 গুণের বেশি। এ কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন পাসপোর্ট আবেদনকারীরা। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হয়েছেন দূর দূরান্ত থেকে। স্বাভাবিক সময়ে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে 70 থেকে 80টি আবেদন জমা পড়ে। তবে গত 10 দিন ধরে এ সংখ্যা বেড়েছে 5 গুণের বেশি। হঠাৎ আবেদনকারীর সংখ্যা এত বেড়ে যাওয়ায় অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আবেদনের কাগজপত্র জমা নিলেও একই দিন ছবি তোলা কিংবা আঙ্গুলের ছাপ নিতে না পারায় ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। 3-4 ঘন্টা হয়ে গেল, সিরিয়াল পাচ্ছি না। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কষ্ট করতেছি, এখনো পাসপোর্ট হয় না। লোকের হার অনেক বেশি, জমা দিতে পারতেছি না। জনবল কম থাকায় আবেদন প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে বলে জানায় পাসপোর্ট অফিস। খুব জরুরি প্রয়োজন না হলে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে আবেদনের আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। আপনাদের যদি জরুরি পাসপোর্ট একান্তই না প্রয়োজন হয়, আপনারা সময় সুযোগ করে পর্যায়ক্রমে আসেন। আমরা বলছি যে আসলে আপনারা যেভাবে একাধারে চায় সেইভাবে আমাদের উচ্চ করে পড়ছেন, আমরা ওইভাবে দিতে পারতেছেন। আপনারা যদি একটু মেনটেন করেন বা ওরকম অনুযায়ী আপনারা আসেন, তাহলে আমাদের দেওয়া সম্ভব। কিন্তু এটা তো পাবলিক শুনে না, পাবলিক মনে করে যত আগে আসে তাড়াতাড়ি পাবো। পাসপোর্ট অফিসের তথ্য মতে স্বাভাবিক সময়ে পাসপোর্ট আবেদন বাবদ মাসে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব আয় হলেও বর্তমানে বেড়েছে এর পরিমাণ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। শঙ্কা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে রংপুরের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে। তবে ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলেও ক্রেতা অনেক কম। সংশ্লিষ্টরা জানান নগরীর বিপণী বিতানগুলোতে আসছেন না আগের মতো শহরের বাইরের ক্রেতা। তবে বেচাকেনা বাড়ার আশা তাদের। তারিকুল ইসলামের ছবিতে রেদাউন হিমেলের রিপোর্ট। রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ের রয়্যালিটি মেগামল অন্য সময়ের তুলনায় বেচাকেনা কমেছে 30 থেকে 40%। সংশ্লিষ্টরা বলছেন পুরো জেলা থেকে এক সময় ক্রেতা আসলেও আপাতত নগর কেন্দ্রিক ক্রেতাই সম্বল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, রাজনৈতিক অস্থিরতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রংপুরের বিপণী বিতানের বাণিজ্য। সুপারমার্কেট, জেলা পরিষদ মার্কেট, নবাবগঞ্জ বাজার সহ সবকটি বিপণী বিতান আগের চেহারায় ফিরলেও ক্রেতা কম বলছেন উদ্যোক্তারা। কিছুদিন আগে নির্বাচন হলো, এখন আবার ভয়াবহ বন্যার কবলে পড়ে গেছে, যার কারণে এখন কাস্টমার একটু কম। ব্যবসা বাণিজ্য এতটাই খারাপ যে সকাল থেকে কাস্টমার আসে না, অনেক সময় আর কি খুবই বাজে অবস্থা যাচ্ছে আর কি। আমাদের আশাই করতেছি যে হয়তো স্বাভাবিক দিন আসবে, নতুন সরকার এসছে, এখান থেকে আমরা ভালো কিছু পাবো। আমাদের দেশে কাস্টম হাউসগুলো এখন খুব বেশি সচল নয়, এই কারণে আমরা খুব বেশি মালামাল ইম্পোর্টাররা নিয়ে আসতে পারছে না এবং তাদের কাছে আমরা ক্রয়ও করতে পারছি না। ব্যবসায়ী নেতারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন শীঘ্রই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হয়তো সাময়িক কয়েকদিন হয়েছে, হয়তো ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, কিন্তু পুনরায় আমরা সেটাকে পুষিয়ে নিতে পারবো বলে আমি আশা করি। রংপুরে ছোট বড় মিলিয়ে বিপণী বিতানের সংখ্যা 5 শতাধিক। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ঝুঁকিপূর্ণ সেতু ও বেহাল সড়ক দিয়ে চলাচল করছেন এলাকাবাসী। বিকল্প না থাকায় ভোগান্তিতে আছেন কুড়িগ্রামের সদর ও উলিপুর উপজেলার 4 ইউনিয়নের মানুষ। নতুন সেতু নির্মাণ সহ সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের। অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দফতরের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। ভেঙে গেছে সেতুর রেলিং ও পাটাতনের ঢালাই, বেহাল অবস্থা সংযোগ সড়কেরও। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও যানবাহন। 20 বছর আগে নির্মাণ করা হয় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জালালের মোড় থেকে ওয়াবদা বাজার সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল দশা। একই অবস্থা সড়কের উপর গারুহারা এলাকার সেতুর। বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও মেরামতের উদ্যোগ নেয়নি কোনো দপ্তর। এতে চরম দুর্ভোগের শিকার সদর ও উলিপুর উপজেলার 4 ইউনিয়নের মানুষ। প্রতিদিন দুর্ঘটনা হয়, যেরকম ভাঙাচুরা রাস্তা, একটা রোগী নিয়ে যাইতে পারি না। সাহেবের আলগা বেগমগঞ্জ বিশেষ করে আমরা দুর্ভোগের শিকার। আমরা চাই যে এই
ক্ষতিগ্রস্ত ব্রিজটা যেন মেরামত করা হয়। বিকল্প না থাকায় জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক ব্যবহার করে কৃষিপণ্য আনা নেয়া করেন স্থানীয় কৃষকরা। নতুন সেতু নির্মাণ সহ সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের। আমরা কুড়িগ্রাম থাকি, কোনো সার আনতে পারি না, রাস্তার খুব বেহাল অবস্থা, মানে এমন রাস্তা সেখানে গাড়ি চলার মতন কোনো উপযোগী না। ইউনিয়নবাসীর পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে যে দ্রুত গতিতে আমার এই রাস্তাটি, এই ব্রিজটি যেন মেরামত করে দেওয়া হয়। অবশ্য চলতি বর্ষা মৌসুমের শেষে নতুন সেতু ও সড়ক সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ফ্লাড যে প্রকল্পটা আছে, এই ফ্লাড প্রকল্প আমরা দিয়েছি আর কি, অতি দ্রুত আর কি আমরা আশা করছি যে বাকি রাস্তাটুকু আমরা বরাদ্দ পাবো আর কি। উপজেলা প্রকৌশল বিভাগের তথ্য মতে দফায় দফায় বন্যায় গত কয়েক বছরে সড়কটির 4 কিলোমিটার অংশ ও 30 মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। 10 বছরে প্রায় 6000 হেক্টর জমিতে পাট চাষ কমেছে নীলফামারীতে। আবহাওয়া পরিবর্তনের কারণে পানি কমে যাওয়ায় ও পাটের কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় আবাদ কমছে বলে জানান কৃষক। আর কৃষি বিভাগ বলছে প্রণোদনা ও প্রশিক্ষণের পরও বাড়ছে না অর্থকরী এ ফসলের আবাদ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। একসময় নীলফামারী জেলার দ্বিতীয় অর্থকরী ফসল ছিল পাট, অথচ গত 10 থেকে 15 বছর ধরে কমছে অর্থকরী এই ফসলের আবাদ। কৃষক জানান, আবহাওয়া পরিবর্তনের জন্য বর্তমানে পাট জাগ দেওয়ার জন্য পানি পাওয়া যায় না। পাটজাত পণ্যের ব্যবহার কমে যাওয়ায় কমেছে চাহিদা, অন্যদিকে বাজারে মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। এছাড়া পাট উৎপাদনে সরকারি দেয়া বিঘা প্রতি জমির জন্য প্রণোদনার 1 কেজি করে বীজ ও 12 কেজি করে সার একেবারেই অপ্রতুল। পানি সংকটের কারণে পাটের আবাদটা দিন দিন কমতেছে এবং পাটের যে বর্তমান পর্যায়ে যে খরচ, সে পর্যায়ে খরচ আমাদের উঠে না। না পোষাইলে কেমন করি এখন নিজের আখার জাল দেওয়ার জন্য অল্প করে খেলে হালকা করে যাচ্ছি। ভবিষ্যতে এ সমস্ত আমার পাট করার ইচ্ছা নাই আর। কৃষি বিভাগ বলছে বিভিন্ন প্রণোদনা ও প্রশিক্ষণের পরও চাষ বাড়ছে না। আবহাওয়া পরিবর্তনই পাট চাষে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বিশেষ করে যাদের পচনের কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে তাদেরকে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচনের ব্যবস্থা করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আমরা হাতে কলমে শিক্ষা দিয়ে থাকি। সারা পৃথিবীতে এখন জলবায়ুর পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, যার ফলে পাট জাগ দেওয়ার সময় যে পানির যে সরবরাহটা বা পানির যে অ্যাভেলেবিলিটিটা, এটা বেশ কিছুদিন থেকে পাওয়া যাচ্ছে না। এটা একটা প্রধান কারণ, যার ফলে কৃষকরা এই জাগ দেওয়ার সমস্যার কারণেই আপনার পাটের চাষাবাদ কমিয়ে দিয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর নীলফামারীতে 6359 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। সময় সংবাদ, নীলফামারী। শিগগিরই পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সোমবার দুপুরে বান্দরবান সার্কিট হাউসে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের কাছে এই আশ্বাস দেন। পাশাপাশি পাহাড়ে চাঁদাবাজি বন্ধ করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার বলেও মন্তব্য করেন তিনি। এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা, পুরো বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা খুবই জরুরি। চাঁদাটা বন্ধ হওয়া দরকার, শান্তি শৃঙ্খলা ফিরে আসা দরকার এবং যে অনেক কিছু দেখি যে বান্দরবানে হচ্ছে, এগুলি একটু কন্টেন করা দরকার যাতে মানুষের জীবনে সুখ ফিরে আসে। নিরাপত্তা বাহিনীতে যারা দায়িত্বে আছেন, পুলিশ ফোর্স যারা আছে, আমরা একসাথে কিছু চিন্তা করি প্রোগ্রেস কতটুকু হয়েছে। অন দ্য বেসিস অফ দ্যাট আমরা হয়তোবা গ্রাজুয়ালি চিন্তা করবো কি করা যায় না যায়। নাটোরে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে আটক করা হয়েছে এক কলেজ শিক্ষককে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন নবাব সিরাজউদ্দৌলা কলেজের বাংলার শিক্ষক সেলিম রেজা। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর চূড়ান্ত ফলাফলে যুক্ত করেননি দাবি করেন ভুক্তভোগী। এ বিষয়ে একটি কোচিং সেন্টারে ওই শিক্ষকের সঙ্গে দেখা করতে গেলে সেখানে যৌন হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। গত বৃহস্পতিবার বিষয়টি বেসরকারি আইনি সহায়তা সংস্থা সাইবার টিমসকে জানানো হলে তারা অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ তুলে ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে। বিষয়টি তদন্তে অভিযুক্তকে প্রশাসনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। পরে সেলিম রেজাকে আটক করে সদর থানায় নিয়ে আসে পুলিশ ও সেনাবাহিনী।
স্যারের মোবাইল থেকে বিভিন্ন ধরনের প্রমাণাদি আসলে সংগ্রহ করতে সক্ষম হয়েছি। সেখানে বেশ কিছু স্ক্রিনশট রয়েছে। স্যার যে শিক্ষার্থীকে যে ধরনের মেসেজগুলো দিয়েছিল, যৌন উস্কানিমূলক মেসেজ, এইগুলো আসলে আমরা পেয়েছি। একটু হ্যারাসমেন্ট করা বা এই জাতীয় বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। এই অভিযোগের আমরা সুষ্ঠু তদন্ত করব। টিএসসিতে ভিড় সব বয়সী মানুষের, কারো হাতে নতুন পুরাতন কাপড়, কারো হাতে খাদ্য সামগ্রী, আবার কেউ এসেছেন ওষুধ স্যালাইন নিয়ে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এক কাতারে সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে ভিড় করেন অনেকেই। সমন্বয়করা বলছেন, দুর্গম এলাকায় বন্যার্তদের সহযোগিতায় জোর দেয়া হচ্ছে। মানুষের কষ্ট দেখে আমার চোখে পানি চলে এসেছিল, এই জন্য আমি কিছু খেতে পারছিলাম না। বন্যার্তদের আর্তনাদে ঘুমাতে পারে না 6 বছরের নিহা। জমানো টাকা দিয়ে শান্ত হয় নিমন, নিয়ে এসেছে টিফিনের টাকাও। পাপা, আমাকে তুমি যেই টিফিনের টাকা দাও প্রত্যেকদিন, সেই টিফিনের টাকা আজকে আমাকে সকালে দিয়ে দিও, যেন আমি আমার ভাই বোনদেরকে সাহায্য করতে পারি। শুধু নিহা নয়, ঘরে বসে নেই তার সমবয়সীরাও। জন্মদিনের টাকা, শখের সাইকেল কেনার টাকা কিংবা জমানো ব্যাংক নিয়ে ভিড় করছে টিএসসি চত্বরে। কেউ কেউ হাজির হয়েছে নিজের প্রিয় খেলনা নিয়েও। আমি আমার বার্থডে টাকাটা বন্যার্তদের জন্য ডোনেট করে দিয়েছি। বন্যার্তদের জন্য আমি খুবই আপ্লুত এবং আমি খুবই গর্ববোধ করছি যে ছোট ছোট বাচ্চারা যেভাবে এগিয়ে এসেছে, এবং আমি এইটুকু বিশ্বাস করি আমার স্বপ্নের সোনার বাংলাদেশটা এরাই আগামীর কর্ণধর। সোমবার টানা 5ম দিনের মতো চলা গণত্রাণ সংগ্রহ শুরু হয় সকাল 10টায়। এরপর থেকেই ত্রাণ নিয়ে টিএসসিতে ভিড় জমান সব শ্রেণীর মানুষ। সবার প্রত্যাশা দেশের দুর্যোগে একযোগে মিলে বৈষম্যহীন বাংলাদেশ করার। 1,02,000 টাকা অনুদান দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এরকম করে সব সময় সর্বক্ষণ আমাদের প্রতিষ্ঠান আমাদের পাশে এবং সাধারণ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা করে আসছে এই পর্যন্ত। এই কাজটার মাধ্যমে আসলে আমরা দেখাতে চাই যে সমাজের আর 5টা মানুষের মতো আমরা যারা হিজড়া জনগোষ্ঠী আছি তারাও আসলে এগিয়ে যেতে পারবো। এটা না আসলে শেখাতে হয় না, দেশপ্রেমটা আপনা আপনি চলে আসে। ত্রাণ সংগ্রহের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর কার্যক্রমও চলছে সমানভাবে। বন্যা দুর্গত বিভিন্ন জেলায় সশরীরে এবং প্রশাসনের সাহায্যে দুর্গম অঞ্চলেও ত্রাণ বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে যারা যেসব দুর্গম এলাকায় এখনো মানুষ আশ্রয় কেন্দ্র যেতে পারেনি বা ত্রাণ পায়নি, তাদের কাছে এই ত্রাণ, আমাদের ত্রাণগুলো পৌঁছে দেওয়ার জন্য। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বন্যা কবলিত এলাকায় পরিবার পরিজন আটকে থাকার খবরে আহাজারি করছেন মালদ্বীপে বসবাসরত অসংখ্য প্রবাসী। হাজারো চেষ্টার পর কোনো খবর না মেলায় বুকে চাপা কষ্ট নিয়ে দিন পার করছেন তারা। সরকার ও স্বেচ্ছাসেবীদের কাছে স্বজনদের নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, খাবার ও ওষুধের ব্যবস্থা করার আহ্বান জানান প্রবাসীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। গত কয়েকদিন যাবৎ দানব আকার ধারণ করেছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। দেশের 12টি জেলার বিস্তীর্ণ অঞ্চলে পানিবন্দী হয়ে আটকে আছেন লাখ লাখ মানুষ। নিরাপদ আশ্রয় সহ খাবার ও পানির অভাবে হাহাকার করছেন অনেকে। অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রবাসীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আহাজারি করছেন দূর প্রবাস থেকে। মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগের বাড়ি ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুরে। পরিবার ও স্বজনদের খবর না পেয়ে উদ্বেগে সময় কাটছে অনেক প্রবাসীর। আমার পরিবারের সাথে গত বুধবার সর্বশেষ কথা হয়েছিল, তো এরপর থেকে আজ পর্যন্ত আমি আমার পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। এখন ওরা কি খাচ্ছে বা পানি আছে কিনা, এই কোনো ধরনের তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না। আজ 3-4 দিন হলো পরিবারের কারোর সাথেই যোগাযোগ করতে পারতেছি না, ফোনে কোনো সংযোগ পাচ্ছি না, খুব কষ্টে আছি। সরকার এবং স্বেচ্ছাসেবীদের কাছে স্বজনদের নিরাপদ আশ্রয়, একটু বিশুদ্ধ পানি, খাবার ও ওষুধের ব্যবস্থা করার আহ্বান জানান অনেক প্রবাসী। বৃদ্ধ মা বাবা তারাও খুব কষ্টে আছে, ছেলেমেয়েরা খুব কষ্টে আছে, পুরো ফ্যামিলিটাই পানির নিচে আছে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, ওনারা যেন আমাদের এই ফ্যামিলিদের পাশে ওদের সাহায্যের হাত বাড়ায়। মালদ্বীপে প্রায় 1.5 লাখ প্রবাসী বাংলাদেশী বিভিন্ন পেশায় কর্মরত আছেন। সময় সংবাদ, মালদ্বীপ।
বন্যার কারণে শত শত পণ্যবাহী পরিবহন আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে পরিবহন সংকটে দেশের ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ বেচা বিক্রিতেও দেখা দিয়েছে স্থবিরতা। সরবরাহ সংকটে দাম বেড়েছে বেশ কিছু পণ্যের। বন্যার প্রভাব পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনীতিতে। স্বাভাবিক সময়ে ট্রাক কাভার্ড ভ্যানের দীর্ঘ সারিতে যানজট লেগে থাকতো দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। তবে গত এক সপ্তাহ ধরে পাল্টে গেছে সেই চিত্র। পানি উঠায় শত শত পণ্যবাহী পরিবহন আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সড়কে পরিবহন জটের কারণে ঢাকার বাজারে পণ্য নিয়ে আসা ট্রাকের সংখ্যা কমেছে। অন্যদিকে পণ্য পরিবহন সংকটে পড়েছে খাতুনগঞ্জ, কমে গেছে বেচাকেনাও। বন্যা পরিস্থিতি শিগগিরই উন্নতি না হলে সংকট আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। কাজ না থাকায় কর্মহীন অনেক শ্রমিকও। বন্যার পানির জন্য মালটাল আসে না। গত সপ্তাহ এই বর্তমানে সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত মাল আসে নাই। এখানে বিভিন্ন জায়গা থেকে পণ্য সরবরাহ হয়, আবার এখানে বিভিন্ন জায়গা থেকে পণ্য আনা হয়। সেক্ষেত্রে আমরা দুটো সমস্যা ফেস করছি। গাড়ি ঘোড়া কম আসে, মাল কম আসে, যানজটের লেগে আসতেছে না, রোডঘাট ভাঙা। সরবরাহ সংকটে দাম বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের। এরই মধ্যে 4-5 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া দাম বেড়েছে রসুনেরও। আগে থেকে বাড়তে থাকা ডালের দামের সঙ্গে আমদানি কম থাকায় নতুন করে ছোলার দামও বেড়েছে। বাজার প্রায় সেম আছে, হয়তো কোনো যেসব মাল একটু শর্ট আছে ওইগুলো 2-1 টাকা বেশি পড়ছে। সব ধরনের ভোজ্য তেলের দাম কেজিতে 2 টাকা বেড়েছে। তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে চিনির দাম। আমরা প্রতি কেজি 122 টাকা করে বিক্রি করতেছি কেজি, আবার সোয়াবিন বিক্রি করতেছি 156 টাকা কেজি। সাধারণ সময়ে চাকতাই খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 250 থেকে 300 ট্রাক ভোগ্য পণ্য পরিবহন হয়ে থাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বন্যার কারণে 5 দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। 21 আগস্ট সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের আকস্মিক পাহাড়ি ঢলে ভেসে যায় আখাউড়া আগরতলা সড়কের আবদুল্লাপুর এলাকার স্টিলের বেইলি সেতুটি। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের আমদানি রপ্তানি কার্যক্রম। পানি বাড়লেই ইমিগ্রেশন ভবন ডুবে যাওয়ায় বন্ধ হয়ে যায় ইমিগ্রেশন কার্যক্রম। পানি নেমে গেলে 5 দিন পর থেকে স্বাভাবিক হয় বন্দর। সোমবার সকালে বিকল্প সড়কে আসা মাছবাহী ছোট পিকআপ ভ্যানে করে 10 মেট্রিক টন হিমায়িত মাছ রপ্তানি করা হয়। পানির কারণে আখাউড়া যে সংযোগ সড়ক, ওখানে বেলি বৃষ্টি ভেসে যায়, যার দরুন আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানি ব্যাহত হয়েছে। আর বৃষ্টি চালু হলে আমদানি রপ্তানি পুরোদমে সচল হবে ইনশাআল্লাহ। আমাদের যে পোর্টগুলোতে এবং কেবলগুলোতে পানিতে তলিয়ে যাওয়ায় এগুলা কাজ করতেছে না। আইটি এক্সপার্ট এসেছেন, এসে এগুলা মেরামত করেছেন। আমরা আজকে 12টা থেকে ইমিগ্রেশন কার্যক্রম পুরোদমে শুরু করছি। বৈরী আবহাওয়ার কারণে বাগেরহাটের মোংলা বন্দরে ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। লঘুচাপের কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত চলছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে বন্দরে অবস্থান করা 8টি পণ্যবাহী জাহাজের মধ্যে 2টি জাহাজ থেকে পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিদেশি জাহাজ দুটিতে কানাডা থেকে সার আমদানি করা হয়েছে। এছাড়াও বাকি 6টি জাহাজ থেকেও ক্লিংকার, জিপসাম, মেশিনারি সহ বিভিন্ন পণ্য খালাসে বেগ পেতে হচ্ছে। বৃষ্টির পর লক্ষ্মীপুরে বাড়তে শুরু করেছে বন্যার পানি। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 3 উপজেলার কয়েক লাখ মানুষ। অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম এলাকার মানুষেরা পাচ্ছেন না খাবার সহায়তা। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুর পুলিশ লাইনের সামনে যে মূল সড়ক, তার পাশেই এই জায়গাটিতে যে পরিমাণ পানি জমেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পেছনে যে বাসাগুলো আছে সেই ঘরগুলোর বাসিন্দারা আরও 2 দিন আগে এই ঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, কারণ আর 2 দিন আগ থেকে এখানে প্রচণ্ড পরিমাণ পানি উঠছিল। তারা জানিয়েছেন গত 2 দিন আগ পর্যন্ত তারা এই বাসাগুলোতে ছিলেন। কেউ খাটের নিচে ইট দিয়ে খাট উঁচু করে খাটে অবস্থান নিয়েছিলেন। প্রায় প্রত্যেকটি ঘর অর্ধেক পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে। এখানকার বাসিন্দারা বলছেন এখানে এ ধরনের প্রায় 100 খানেক
ঘর রয়েছে। 4 থেকে 500 মানুষ এখন রাস্তার পাশে অথবা নিকটস্থ কোথাও কোনো আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছেন। খাড়ের পরে নিচে ইট দি উপরে আসিলাম, ওখান থেকে থাকতে পারি না, তো বাইরে গেছি। খাওয়া দাওয়া এখানে করার মতো কোনো ক্যাপাসিটি নাই। হাঁটু পর্যন্ত পানি আর সবকিছু তলা লেগে গেছে, পানি যা আসলে যাবতীয় জিনিস ডুবে গেছে, তুলতে পারিনি। ফেনীর বন্যার পানি যখন ক্রমেই পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল তখন ধীরে ধীরে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের এই নিম্নাঞ্চলগুলো প্রথমে প্লাবিত হয় এবং তারপর ধীরে ধীরে পানি আরও বাড়তে থাকায় বহু জায়গায় মহাসড়ক পর্যন্ত পানির নিচে ডুবে গেছে। তো এখানকার বাসিন্দারা বলছেন পানির নিচে তাদের চুলো বা অন্যান্য জিনিস তলিয়ে যাওয়ার কারণে তারা রান্নাবান্নাও করতে পারছেন না। এই মুহূর্তে তারা খাদ্য সংকটে আছেন। তারা পুরোপুরি নির্ভর করে আছে কোনো হৃদয়বান মানুষ যারা এই মুহূর্তে ত্রাণ বিতরণ করছেন বা সরকারি যে সংস্থাগুলো ত্রাণ বিতরণ করছেন তারা যদি তাদেরকে ত্রাণ দেন তাহলে তারা খেয়ে পরে বাঁচতে পারবে। কিছু সাহায্য করছে বাবা, যায় যত না। অনেকে এখানে গবাদি পশু বা অন্যান্য জিনিস পালনের উপর নির্ভরশীল। আমরা দেখেছি তারা নিজেদের প্রাণের তোয়াক্কা না করেও চেষ্টা করেছে তাদের গবাদি পশুগুলোকে যেন বাঁচানো যায়। যে পরিমাণ পানি এসছে সে পরিমাণ পানি সরে যেতে পারছে না, কারণ এখানকার যে আশপাশের খালগুলো রয়েছে সে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে সহজে পানি সরতে পারছে না। তো এই কারণে তারা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন যে প্রশাসন যেন দ্রুত এই খালগুলো সংস্কারের ব্যবস্থা করে। নোয়াখালী থেকে লক্ষ্মীপুর আসার পথে মহাসড়কের অনেক জায়গা দেখেছি যেগুলো পানির নিচে প্লাবিত হয়েছে এবং যার কারণে ত্রাণবাহী যে গাড়িগুলো আসার সেগুলো কিন্তু আসতে সমস্যায় পড়ছেন এবং বিভিন্ন জায়গায় গাড়িতে করে সেই ত্রাণগুলো পৌঁছানোর উপায় নেই। পানি যদি এর চেয়ে বেশি হয় তখন সেখানে মানুষও আর হেঁটে যাওয়ার উপায় নেই। লক্ষ্মীপুরের পুলিশ লাইনের সামনে থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। পানির প্রচণ্ড চাপে বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী ফেনী জেলার সংযোগস্থলে ছোট ফেনী নদীর মুছাপুর ক্লোজার ভেঙে গেছে। এতে জোয়ারের সময় উল্টো লোকালয়ে ঢুকবে সমুদ্রের পানি। অন্যদিকে আগ্রাসী বন্যায় ভাসছে গ্রামের পর গ্রাম। বিস্তারিত জানিয়েছেন আতিয়ার সজল। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষেই এই মুছাপুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান। সোমবার সকাল থেকেই ফাটল দেখা দেয় এই ক্লোজারে। সময় গড়াতেই এই ক্লোজারটি পানির তোড়ে এসে যায় সমুদ্র পানে। ফেনী সদর শহরে পানি কিছুটা কমলো, সদরের বিভিন্ন উপজেলা এবং দাগনভূঞা, সোনাগাজীতে পানি বেড়েই চলছে গত 3 দিন ধরে। ফেনীর 6 উপজেলার 43টি ইউনিয়নে সমভাবে যে ত্রাণগুলো বন্টন করার কথা, অব্যবস্থাপনার কারণে তা হচ্ছে না। যার কারণে যেখানে ত্রাণ পাচ্ছে সেখানে একাধিকবার মানুষ ত্রাণ পাচ্ছে, আবার যেখানে পাচ্ছে না অনেকেই মোটেই পাচ্ছে না। এজন্য স্থানীয়রা বা বিভিন্ন ভুক্তভোগীরা অব্যবস্থাপনাকেই দায়ী করছেন। আমরা পাই নাই, অনেকে খাবার, নিরাপদ পানি, এমনকি আলোর ব্যবস্থা না থাকার কারণে মোমবাতির অভাব বোধ করছি খুব। খানাদানা আমাদের ঠিক মতন আসে নাই তো। খানাদানা কেউ আইসে একবারে জায়গা 3বার নিচে, কেউ একবারও হয়নি। নতুন করে বন্যার কবলে পড়া সোনাগাজী এবং দাগনভূঞাতে শুকনো খাবার, পানি জাতীয় খাবার দেওয়া জরুরি হয়ে পড়েছে। সেই সাথে মহিলাদের হাইজেনিক মেনটেন করার বিভিন্ন উপকরণ দেওয়াও জরুরি বলে মনে করছেন এখানকার ভুক্তভোগীরা। বিল্ডিং এর নিচে যে পরিমাণে পানি ছিল আমাদের দোতলা পর্যন্ত পানি উঠে গেছে। আমার বাসার যত মালামাল ছিল সকল মালামাল ভাই সব কিছু নষ্ট হয়ে গেছে। পানির অনেক কষ্ট, কি করব, ছেলে মেয়ে তো আছে, ওদেরকে বাঁচাতে হবে। ইতিমধ্যে বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত খাবারের অভাবে জেলার বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ডায়রিয়া সহ চর্মজনিত রোগ দেখা দিয়েছে। গত কয়েকদিনের বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য প্রমাণ প্রশাসন থেকে বা কোনো মহল থেকে দিতে পারছেন না। কি পরিমাণ প্রাণহানি হয়েছে এ বিষয়ে স্বচ্ছ কোনো তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লা, চাঁদপুর, ঝালকাঠি ও রাঙ্গামাটিতে। পরিস্থিতির উন্নতি হয়েছে খাগড়াছড়িতে। এর মধ্যে কুমিল্লার আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে বানভাসীদের। বিপাকে নারী, শিশু ও বৃদ্ধরা। কুমিল্লা বুড়িচং উপজেলার এই আশ্রয় কেন্দ্রে প্রতিদিনই ভিড় বাড়ছে বানভাসী মানুষের। কেউ সঙ্গে আনছেন গৃহপালিত পশু। শত শত মানুষের ভিড়ে বেশি দুর্ভোগে নারী, শিশু ও বৃদ্ধরা। সোমবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দিন যত যাচ্ছে ততই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এমন অবস্থায় বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কয়েকটি আশ্রয় কেন্দ্রে
খাদ্য সহায়তা দিয়েছে র্যাব। বন্যার্তদের সহায়তায় সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি বাহিনীর এ কর্মকর্তার। কেউ যদি বন্যার্ত পরিবার যারা এখনো ভিতরে আটকে আছে তারা যদি কেউ আসতে চায়, আমাদের সহায়তা যারা চাচ্ছে তাদের আমরা নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছি। এবং এছাড়াও অনেকে অসুস্থ আছে, কেউ যদি হসপিটালে যেতে চায় আমরা তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে তারা যেন চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছি। বানভাসী মানুষের দুর্ভোগের চিত্র দেখা গেছে চাঁদপুর, ঝালকাঠি সহ 2 পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। এর মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে বানের পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ও ফসলি জমি। একই দশা ঝালকাঠি ও ঝিনাইদহে। টানা বৃষ্টিতে এসব জেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে শহরের বিভিন্ন এলাকায়। পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। এতে শহরের আসাম বস্তি, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকার বসতঘরে ঢুকেছে পানি। পরিস্থিতি মোকাবিলায় কয়েক ঘন্টার জন্য খুলে দেওয়া হয় জলবিদ্যুৎ কেন্দ্রের স্লুইস গেট। বিপরীত চিত্র দেখা গেছে পাশের জেলা খাগড়াছড়িতে। পানি নেমে গেছে সদর, দীঘিনালা, পানছড়ি ও রামগড়ের বিভিন্ন এলাকার বসতবাড়ি ও কৃষি জমি থেকে। ওমর ফারুক, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, ফেনী ও কুমিল্লা সহ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় নতুন কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই। সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বন্যার পানিতে ডুবে 23 জনের মৃত্যু ও 2 জন নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি। দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যে নদ নদীগুলো রয়েছে সেগুলো পানি সমতল ক্রমাগত হ্রাস পাচ্ছে। কুমিল্লা এবং ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত রয়েছে। আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, যে কারণে পানি আরও তল হ্রাস পাবে। 11টি জেলায় মোট 11,38,048টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 57,01,200। কামালা হ্যারিসের সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেওয়া নিয়ে টালবাহানা করছেন ডোনাল্ড ট্রাম্প, তুলছেন নানা অভিযোগ। তার দাবি, এবিসি নিউজের সঞ্চালক ও কর্মীরা তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছে। এছাড়া বিতর্কের সময় কখন মাইক্রোফোন চালু রাখা হবে আর কখন বন্ধ থাকবে তা নিয়ে তর্কে জড়িয়েছে রিপাবলিকান ডেমোক্রেট শিবির। বিশ্লেষকরা বলছেন, জনমত জরিপে কামালায় এগিয়ে থাকায় তার সঙ্গে বিতর্ক এড়াতে চাইছেন ট্রাম্প। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রিপাবলিকান ও ডেমোক্রেট শিবির। প্রতিটি সমাবেশে গিয়ে একে অন্যের সমালোচনা করছেন নেতারা, ছুড়ে দিচ্ছেন নানান চ্যালেঞ্জ। তবে নির্বাচনের আগে সবার আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে ট্রাম্প কামালার টেলিভিশন বিতর্ক ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিসের প্রার্থিতা এরই মধ্যে যে আলোড়ন তৈরি করেছে তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেকটাই ম্লান হয়ে পড়েছেন। গণমাধ্যমের নজর ধরে রাখতেও রীতিমতো হিমশিম খাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। আর তাই প্রতিদ্বন্দ্বী কামালার সঙ্গে 10 সেপ্টেম্বরের প্রেসিডেন্সিয়াল ডিবেট এড়াতে পারেন ট্রাম্প, এমন খবর ঘুরপাক খাচ্ছে সবখানে। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি এবিসি নিউজের কড়া সমালোচনা করায় এমনই বার্তা স্পষ্ট রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কাছে। ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রশ্ন রাখেন, কেন তিনি এবিসি নিউজে কামালার সঙ্গে বিতর্কে অংশ নেবেন। এবিসির সঞ্চালক ও কর্মীরা তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছে বলে আগেই ইঙ্গিত দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বিতর্কের সময় এক প্রার্থীর কথার পর আরেক প্রার্থীর কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়েও তর্ক চলছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান শিবিরে। ডেমোক্রেটিক প্রচার শিবির চায় বিতর্ক চলার পুরোটা সময় 2 প্রার্থীর মাইক্রোফোনই চালু থাকুক, আর ট্রাম্প শিবির মাইক্রোফোন বন্ধ রাখার পক্ষে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস। নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের কেউ মনে করছেন, জরিপে কামালা এগিয়ে থাকায় তার সঙ্গে বিতর্ক এড়াতে চাইছেন ট্রাম্প। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় চালু হয়েছে রাইট টু ডিসকানেক্ট আইন। কর্মঘণ্টার বাইরে এখন চাইলেই যে কোনো কর্মী যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারবেন অফিসের সঙ্গে। এই আইন অনুযায়ী কর্মঘণ্টার পরে যোগাযোগ না রাখার জন্য শাস্তির আওতায় আনা যাবে না কর্মীদের। নতুন এই আইনে খুশি দেশটির কর্মজীবী সাধারণ মানুষ। অন্যদিকে আইনটির সমালোচনাও করেছেন দেশটির বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।
কর্মঘণ্টার বাইরেও অফিসের সঙ্গে নানা প্রয়োজনে যোগাযোগ রাখার বিষয়টি অনেক ক্ষেত্রে বাধ্যবাধকতার পর্যায়ে চলে যায়। ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে সেবা প্রদান করে যেতে হয় অফিসের নির্ধারিত সময়ের পরেও। সাড়া দিতে হয় ইমেইল ও ফোন কলের। অনেক সময় বাধা বিঘ্নতার মুখে পড়ে পারিবারিক জীবন। এতে ব্যক্তি জীবনে স্বস্তি মেলে না অনেকেরই। এছাড়াও অফিসের ডাকে পর্যাপ্ত সাড়া না দিতে পারলে শুনতে হয় মালিকপক্ষের অভিযোগ। কর্মীদের এসব সমস্যার নিরসনে অস্ট্রেলিয়া এবার নতুন এক আইন প্রণয়ন করেছে, যে আইনে কর্মীদের থাকবে কর্মঘণ্টার বাইরে অফিসের কাজে সাড়া না দেওয়ার অধিকার। রাইট টু ডিসকানেক্ট নামের আইনটি এ সুবিধা প্রদান করবে দেশটির কর্মীদের। অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের করা সার্ভে অনুযায়ী 2023 সালে গড়ে 281 ঘন্টা বিনা বেতনে কাজ করেছেন অস্ট্রেলিয়ার কর্মীরা, যা অর্থের হিসেবে 88 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। সোমবার কার্যকরী হওয়া নতুন এই আইন কর্মীদেরকে ব্যক্তিগত জীবনে অফিসের অনুপ্রবেশ বাধা দেওয়ার আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করবে। I think it's an excellent idea. I hope it catches on. I doubt it'll catch on in our industry, to tell the truth, though. অন্যদিকে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের মালিকপক্ষ আইনটির সমালোচনা করে বলেছেন, আইনটি প্রয়োগে অস্পষ্টতা কর্মী ও কর্মকর্তাদের মধ্যে যোগাযোগে সমস্যা তৈরি করবে। কাজ হয়ে পড়বে আরও বেশি কঠিন, যার প্রভাব পড়বে অর্থনীতির ওপর। কাকুলিয়া আক্তার, সময় সংবাদ। এদিকে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রাথমিকভাবে 14 ফুটবলারকে নিয়ে ক্যাম্প শুরু করলেও অনূর্ধ্ব 20 দল থেকে ভালো করা ফুটবলারদের স্কোয়াডে রাখার আভাস দিলেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। ভুটানের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হলেও দলের বোঝাপড়া ও ভালো অনুশীলনে জয়ের প্রত্যয় অধিনায়ক জামাল ভুঁইয়ার। দেশ ছাড়ার আগে 3 দিন অনুশীলন করবে দল। লম্বা একটা বিরতি দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে ব্যস্ততা শুরু ফুটবলারদের। এবারের মিশনটা সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ। তবে হোম ম্যাচ খেলার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিতিশীলতায় আর ঘরের মাটিতে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। গন্তব্য ভুটান, সেখানেই 2 ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। ভুটানের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের জন্য 14 ফুটবলার নিয়ে ইতিমধ্যেই ক্যাম্প শুরু করেছেন স্প্যানিশ কোচ কাবরেরা। ঢাকার 5 তারকা এক হোটেলে রিপোর্টিং সেরেছেন ফুটবলাররা। এদিন সবার আগে হোটেলে আসেন রহমত মিয়া, এরপর এক এক করে রিপোর্টিং করেন পাপ্পু, সুজন, জামাল ভুঁইয়া সহ বাকিরা। ভুটানে যাওয়ার আগে ঢাকায় 3 দিন অনুশীলনের সুযোগ পাবে দল। এবারের অ্যাসাইনমেন্টে বেশ কড়া নজরদারি কোচ হাভিয়ার কাবরেরার। আগে থেকে নিয়ম বেঁধে ফুটবলারদের অনুশীলনের তালিকা দিয়েছেন কোচ। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনও সেরাচ্ছে ফুটবলাররা। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা না থাকলেও সেখানকার পরিস্থিতিতে মানিয়ে নিতে প্র্যাকটিসই ভরসা। এছাড়াও অনূর্ধ্ব 20 দলে ভালো করা ফুটবলারদের এই ম্যাচের স্কোয়াডে রাখার আভাস দিলেন কোচ। প্রথমে আমাকে বুঝতে হবে ফুটবলারদের কি অবস্থা। প্লেয়াররা এতদিন নিজেদের মতো অনুশীলন করেছে। ভুটান যাওয়ার আগে আমরা 3 দিন মনোযোগী হয়েই অনুশীলন করব। দীর্ঘদিন বিরতি থাকায় ভুটানের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হবে। অনূর্ধ্ব 20 দলে ভালো খেলা ফুটবলারদের ওপর আমরা নজর রেখেছি। দেখা যাক ওদের টুর্নামেন্ট শেষে সেটা নিয়ে ভাববো। ওভারঅল ওদের যে কন্ডিশনটা আমি ফিল করতেছি বাইরে থেকে, আমার কাছে অত খারাপ মনে হয় নাই। তো মনে হয় যে খারাপ হবে না, কোচ তার মধ্যে ট্রেনিং করাবে। লম্বা বিরতির পর ছন্দ ফিরে পেতে কিছুটা সময় লাগবে। তবে দলের সবার সঙ্গে ভালো বোঝাপড়া থাকায় খুব একটা ভাবছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। ভুটানের বিপক্ষে তাদের মাটিতে খেলাটা কিছুটা চ্যালেঞ্জিং হলেও জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী ক্যাপ্টেন। চ্যালেঞ্জ হবে মানে অ্যালটিটিউড, কারণ ওইখানে অনেক মাউন্টেন্স আছে, আর্টিফিশিয়াল গ্রাউন্ড মনে হয়। সো এটা একটু চ্যালেঞ্জিং হবে, বাট আই থিঙ্ক আমরা এটা ওভারকাম করতে পারি। আমরা যদি হোম ম্যাচটা খেলতে পারতাম বাংলাদেশে, তাহলে আমার মনে হয় যে ভুটানের সাথে আমাদের আরও ইজি হতো ম্যাচগুলো। আগামী 30 আগস্ট ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বে কাবরেরার শিষ্যরা। 5 ও 8 সেপ্টেম্বর 2টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার লিগে নানা অনিয়ম নিয়ে এবার সরব অবস্থানে ক্লাবগুলো। লিগ মাঠে গড়ানোর আগেই নিজেদের দাবি নিয়ে জরুরি এক বৈঠক করেন ক্লাব কর্তারা, যেখানে ঢাকার বাইরে না খেলা, প্রাইজ মানি, পার্টিসিপেশন মানি নির্ধারিত সময়ে দেয়া সহ 5টি দাবি বাফুফেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। এ বৈঠকে 8 ক্লাবের কর্তারা উপস্থিত থাকলেও ছিল না বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর কোনো ক্লাব কর্মকর্তা।
আওয়ামী লীগের পতনের পর ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে যখন লীগ আয়োজন নিয়েই ছিল শঙ্কা, তখন দল বদলে অংশগ্রহণ করা দলগুলো এবার বসেছে অভ্যন্তরীণ বৈঠকেও। শেখ জামাল, শেখ রাসেল ছাড়া বাকিরা ইতোমধ্যেই সেরেছে দল বদল। এবার অপেক্ষা সুষ্ঠু একটা লীগ মাঠে গড়ানোর। লীগের বিভিন্ন নিয়ম পরিবর্তনে এবার সরব অবস্থানে প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলগুলো। সোমবার মোহামেডানে বৈঠকে বসেন 8 ক্লাবের কর্মকর্তারা, যেখানে উঠে আসে 5 দফা দাবি। নির্ধারিত সময়ে প্রাইজ মানি ও পার্টিসিপেশন মানি প্রদান, ঢাকা বা আশপাশের জেলায় ভেন্যু নির্ধারণ, 2 জন বিদেশি ফুটবলার খেলানো, লীগ কমিটির মিটিংয়ে ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণ, ভেন্যু ব্যবস্থাপনার দায়িত্ব ফেডারেশনের নেয়ার দাবি করেছে ক্লাবগুলো। আবাহনী, মোহামেডান, ফর্টিস ব্রাদার্স, ফকিরের পুল, ওয়ান্ডারার্স সহ 8 ক্লাব কর্তারা সেখানে উপস্থিত থাকলেও ছিল না বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর প্রতিনিধিরা। তবে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ক্লাব কর্মকর্তারা। দেশের যে সার্বিক অবস্থা সেসব বিবেচনায় নিয়েই আমরা কিভাবে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যার যার স্ব অবস্থান থেকে ক্লাবগুলোকে পরিচালনা করতে পারে সুষ্ঠুভাবে, সেটাই নিয়ে একটা আলোচনা হচ্ছে। লীগ আয়োজনে বড় এক সমস্যার নাম ভেন্যু। ঢাকায় এক বসুন্ধরা কিংস ছাড়া আর কোনো মাঠ নেই বললেই চলে। তবে এবারের লীগ মাঠে গড়ানোর পর পাওয়া যেতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়ামও। খেলোয়াড়দের ভ্রমণ ক্লান্তি আর ম্যাচের আগে বাড়তি চাপ এড়াতে ঢাকার বাইরে ম্যাচ আয়োজনে নারাজ ক্লাবের কর্তারা। বঙ্গবন্ধু স্টেডিয়াম অতি সত্বর ঠিক হয়ে যাবে। সেই সাথে ধরেন বসুন্ধরার একটা মাঠ আছে, ওনারা আমাদেরকে দিয়েছেন, আমি বসুন্ধরাকে ধন্যবাদ জানাই। ওখানে বিপিএল হয়েছে, হ্যাঁ। আর এর আশেপাশে যদি কোনো যে দিনে গিয়ে দিনে খেলে আসতে পারি এরকম কোনো ভেন্যু পাইলে আমাদের জন্য ভালো। প্রিমিয়ার লিগে খেলা ক্লাবগুলোর এই বৈঠকের দাবিগুলো লীগ কমিটির কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ফিলিপ সাত্রিয়েতে সম্ভবত শেষ ম্যাচ খেললেও রোলা গারোয় চিরভাস্বর হয়ে থাকবেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে তার 14টি গ্র্যান্ড স্ল্যামের বীরত্বগাথা ফ্রেঞ্চ টেনিস অ্যাসোসিয়েশন অমলিন করে রেখেছে রাফার স্টিলের স্ট্যাচু তৈরি করে। ম্যাচ দেখতে এসে যার সাক্ষী হচ্ছেন ভক্তরা। ফ্রান্সের প্যারিসের রোলা গারো ঘুরে এসে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। মহারাজাও রাজত্ব হারায়, শূন্য সিংহাসন স্মৃতি হাতড়ায়, ধুলোয় আস্তর জমে ইতিহাসের পাতায়। তবে সবার রাজত্বকাল মলিন হয় না, স্মৃতিপটে তা রয়ে যায় অমলিন হয়ে অনন্তকাল। ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল সেই দলে। যতদিন রবে রোলা গারো আর ফিলিপ সাত্রিয়ে, পরবর্তী প্রজন্ম খুঁজে নেবে ক্লে কোর্টের মহারাজাকে। গ্র্যান্ড স্ল্যাম দুনিয়ায় ফ্রেঞ্চ ওপেনের যে পরিচিতি তা রাফায়েল নাদাল কল্যাণেই। সেই কৃতজ্ঞতা ভুলে কি করে ফরাসিরা। আর তাই রোলা গারোর প্রবেশ মুখেই চোখ হালকা বায়ে ফেরালে চোখে পড়বে ক্লে কোর্টের রাজার ইস্পাত মূর্তি, যার অবয়বে শোভা পাচ্ছে প্রতিপক্ষের জন্য রাফার বিষাক্ত ফোরহ্যান্ড। রোলা গারোর আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু কিংবদন্তির প্রতিকৃতি, তবে চোখ আটকাবে স্প্যানিশ তারকার স্টিল স্ট্যাচুতেই। 17 বছরে তার 14টি গ্র্যান্ড স্লাম জয়ের প্রতিটি মুহূর্ত যেখানে এখনও সজীব। মাত্র 19 বছরেই মারিয়ানো পুয়ের্তা দিয়ে শুরু, রজার ফেদেরার, ডমিনিক থিয়েম, স্ট্যান ওয়ারিঙ্কা কিংবা নোভাক জকোভিচদের বিপক্ষে পাওয়া জয়গুলো যেন কিং রাফার এক একটি রূপকথা। ফিলিপ সাত্রিয়েতে ক্যাসপার রুডের বিপক্ষে তার সবশেষ গ্র্যান্ড স্ল্যামটা বড্ড এক পেশে। মাটির কোর্টে 36 বছরের বৃদ্ধ রাফার সামনে দাঁড়াতেই পারেননি নরওয়েজিয়ান তারকা, তবে তাকে থামিয়ে দিয়েছে প্যারিস অলিম্পিক। এই কোর্টে 3টি গ্র্যান্ড স্ল্যাম হারা নোভাক জকোভিচ শোধ নিয়েছেন। বিষয়টা যেন মহারাজার রাজত্ব হারানোর মতোই। একজন স্প্যানিশ হিসেবে এটা আমার কাছে গর্বের। যারা ওর খেলা দেখেনি এখানে এলে সবাই জানতে পারবে ক্লে কোর্টে কতটা বিধ্বংসী ছিলেন রাফা। তবে খারাপ লাগছে এই ভেবে যে হয়তো রোলা গারোয় আর খেলা হবে না নাদালের। রোলা গারোর লাল কোর্টে আর কখনো নাদালের পদচিহ্ন পড়বে কিনা কে জানে। আগুনে সার্ভিস কিংবা বিষাক্ত ফোরহ্যান্ডে প্রতিপক্ষকে চূর্ণ করে আগ্রাসী উদযাপনের সাক্ষী হয়তো আর কেউই হবে না। ম্যাচ শেষে তার সাইন করা বল গ্যালারি থেকে লুফে নিতে ভক্তরাও হুমড়ি খেয়ে পড়বে না। প্যারিস অলিম্পিক নিজের অজান্তেই বোধহয় দাড়ি টেনেছে মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারে। ফিলিপ সাত্রিয়েতে সম্ভবত প্রতিযোগিতামূলক শেষ ম্যাচটা খেলে ফেলেছেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে তিনি কতটা বিধ্বংসী ছিলেন তা হয়তো পরবর্তী প্রজন্মের মাঠে বসে সরাসরি দেখার আর সৌভাগ্য হবে না।
তবে রোলাগারোতে তারা এলে ঠিকই খুঁজে পাবেন মহারাজার বীরত্বগাথা সেই ম্যাচগুলোর নিদর্শন। রোলাগারো থেকে SM ইকবাল, সময় সংবাদ, প্যারিস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগ্রাসী বন্যায় পানির নিচে 11 জেলা, বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত, দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহে ব্যাপক সাড়া। বন্যায় শত শত পণ্যবাহী ট্রাক আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। বিপাকে চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। হাসিনা সরকারের ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ। মামলার ঢলে বাঁধ না দিলে পার পেতে পারেন প্রকৃত অভিযুক্ত। সুনির্দিষ্ট অপরাধ অনুযায়ী এজাহারের পরামর্শ আইনজীবীদের। অজ্ঞাতনামা আসামি আইনের শাসনের পরিপন্থী। এবং নোবেলজয়ী ডক্টর ইউনূসের হাত ধরেই মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরবে, স্বপ্ন বুনছেন গার্মেন্টস মালিকরা। ব্যক্তির চেয়ে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পরামর্শ। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।